ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আকাঙ্ক্ষা আমরা যে পূরণ করতে পারিনি তার জন্য আমাদের সবাইকে দায় নিতে হবে। যেমনিভাবে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে দায় নিতে হবে, দলগুলোকে দায় নিতে হবে, আমলাদের দায় নিতে হবে এবং একই সাথে সাধারণ মানুষকেও দায় নিতে হবে। কারণ দেখেন যে আমরা রাজনীতিবিদরা এই যে 15 বছর ধরে যে আন্দোলনটা করলাম, এই আন্দোলনে কিন্তু আমরা সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী তাদের কিন্তু অংশগ্রহণ আমরা পাইনি। যদি তারা আমাদের সাথে নেমে আসতো তাহলে কিন্তু হাসিনা সরকার এইভাবে এতদিন ক্ষমতায় কোনোভাবেই থাকতে পারতো না। তার মানে কি? তার মানে দায় সাধারণ মানুষকেও নিতে হবে। এখন যদি আপনি সব দায় রাজনীতিবিদদেরকে এবং রাজনৈতিক দলগুলোকে দিয়ে দেন তাহলে তো অন্যায় হবে, যেটি আসলে আমাদের নাগরিক কমিটি। রাজনীতিবিদদেরকে তো জনগণই নির্বাচিত করে তাদের রাষ্ট্র পরিচালনার জন্য, রাইট? কিংবা রাষ্ট্রের যারা আমলা আছে তাদেরকে রাষ্ট্র দায়িত্ব দেয়। জনগণের অবশ্যই দায়িত্ব আছে, কিন্তু সব দায়িত্বই তো তাহলে একেবারে জনগণের নয়। না, আমি তো সেটি বলি না। আমি বলছি যে এইখানে সবারই দায় নিতে হবে। আমার বক্তব্য কিন্তু এটিই ছিল। তো সেক্ষেত্রে যদি বলা হয় যে রাজনৈতিক দলগুলোর দুর্নীতি এবং অর্থ পাচার বা তাদের কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, আমি বলবো না, এক্ষেত্রে আমাদের সবাইকে দায় নিতে হবে এবং সেই দায়টা আমরা যদি সবাই না নিতে পারি তাহলে কিন্তু কোনোভাবেই একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না। আজকের এই অনুষ্ঠানটার নাম কেমন বাংলাদেশ চাই। নিশ্চয়ই আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের জন্য 2000 শহীদ এইবার যেমন জীবন দিয়েছে ঠিক একইভাবে 71-এও কিন্তু একই কারণে জীবন দিয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এখানে আমাদের সালাম ভাই আছেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। যখন তিনি যুদ্ধ করেছেন তখন তিনি আমাদের বয়সী ছিলেন এবং আমি সালাম ভাইয়ের অনেক বক্তব্য শুনেছি যে আমরা তরুণ বয়সে যা করেছি এখনকার তরুণরা কিন্তু তাই করছে। অর্থাৎ তরুণদেরকে সবসময় কিন্তু মানুষ আলাদাভাবে সম্মান করে। এখন আমার কাছে যদি আপনি প্রশ্ন করেন যে আমি কেমন বাংলাদেশ চাই, আমি অবশ্যই বলবো যে এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা আর কোনোদিন ফিরে আসবে না। অর্থাৎ বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং একই সাথে যেখানে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন কোনোভাবেই থাকবে না। উন্নত সমৃদ্ধ জীবন এবং যেখানে প্রতিটা মানুষের আর্থিক নিরাপত্তা থাকবে। উন্নত চিকিৎসা। আমরা দেখি যে বাংলাদেশের বিশেষ করে যারা ধনী শ্রেণী এবং রাজনীতিবিদরা তারা দেখি যে জ্বর, ঠান্ডা, কাশি আসলেই তারা কেউ ভারতে যায়, কেউ লন্ডনে, কেউ সিঙ্গাপুরে, পৃথিবীর বিভিন্ন দেশে যায়। কিন্তু আমরা কি চাইলে আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থা এমনভাবে উন্নত করতে পারি না যেখানে আসলে পৃথিবীর অন্য রাষ্ট্র থেকে তারা চিকিৎসা নেওয়ার জন্য বাংলাদেশে আসবে? অবশ্যই সম্ভব। সেজন্য আমাদের দরকার সদিচ্ছা। কিন্তু সেই সদিচ্ছা আসলে আমাদের আছে কিনা। আমাদের দেশের অনেককে দেখি যে ডাক্তাররাও, যারা ডাক্তারি পেশায় নিয়োজিত, তারাও দেখি যে চিকিৎসা ব্যবস্থা উন্নত হোক, তারাও কিন্তু সেটি চায় না। কেন চায় না জানি না। তারাও চাইলে কিন্তু অনেকটা সম্ভব। এবং আমরা একই সাথে চাই শিক্ষার মান বৃদ্ধি। এই সরকার 10টি কমিশন গঠন করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কোনো শিক্ষা কমিশন তারা গঠন করেনি। তার মানে কি সরকারও চায় না যে শিক্ষা এগিয়ে যাক? সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। এবং কর্মসংস্থান দেখেন, আমরা কিন্তু আমাদের এই যে বেকার সবসময় আমরা জিইয়ে রাখি। বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পরে মনে হয় যে এই বিশ্ববিদ্যালয়গুলো আসলে বেকার তৈরির কারখানা। গ্র্যাজুয়েট তৈরি করা মানে কি? বেকার তৈরি করছে। তাদেরকে আমরা প্রত্যেক গ্র্যাজুয়েটের জন্য আমরা কেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি না? আমরা দেখেছি যে 30 বছর বয়স যতদিন না শেষ হচ্ছে আমরা দেখেছি যে অন্য কোনো পেশায় যায় না। বিসিএস। তো বিসিএস এত কি মজা? এই যে বাংলাদেশের যতগুলো সমস্যা, দুর্নীতি বা গুম বলেন, খুন বলেন, এইখানে দেখেন যে এই মেধাবীরাই জড়িত। যে কারণে কিন্তু আলোচনাটা এসেছিল যে মেধাবীরা এখানে আপনার বেশি দায়ী সর্বক্ষেত্রে। বাংলাদেশের যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে কাদের মাধ্যমে? নির্বাচন কমিশনে নিয়োগ পায় কারা? আপনার দুদকে নিয়োগ পায় কারা? বিচার বিভাগে নিয়োগ পায় কারা? প্রত্যেকটা জায়গায় দেখেন মেধাবীরা। ওই এডিসি হারুন বলেন, ডিবি হারুন বলেন, এরা কিন্তু মেধাবী। এই মেধাবীরাই পরবর্তীতে কিন্তু বাংলাদেশকে ধ্বংস করেছে। যে কারণে দরকার কি? যে কারণে দরকার সৎ এবং যোগ্য ব্যক্তি, নৈতিক শিক্ষা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন যে অনেকটা নৈতিক শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই। এই কারণে কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় আমেরিকা, ইউরোপের যে ট্র্যাডিশন, ওই শিক্ষাটা আমরা পাই। কিন্তু আসলে প্রকৃতপক্ষে নৈতিকভাবে শিক্ষিত হয়ে যে যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেই শিক্ষাটা কিন্তু আমরা পাই না। এবং একই সাথে আমরা চাই যে এমন একটি বাংলাদেশ যেখানে আসলে দুর্নীতি থাকবে না,
ঘুষ থাকবে না এবং সুদ থাকবে না। দেখেন অনেকে সুদ নিয়ে কথা বলে না, কারণ কি বলে যে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা এটা আসলে সুদের উপর নির্ভরশীল। কিন্তু আমরা দেখেছি যে গ্রামের একজন মহাজন কিভাবে আপনার 1000 টাকা এক মাসের জন্য দেয়, এর জন্য আপনার 100 টাকা গুনতে হয়। তাহলে আপনার যদি 1 লাখ টাকা দেয়, 2 লাখ টাকা দেয়, তাহলে কত পরিমাণ দেখেন এইভাবে সুদ দেয়া লাগছে। এই সুদ এটি কিন্তু আমাদের বন্ধ করা দরকার। আমরা অবশ্যই চাই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার। এখন এই যে সরকার দেখেন আনলিমিটেড সরকার, এখন কোনো কিছু কি আনলিমিটেড হতে পারে? এই সরকার কবে ইলেকশন দিবে বা তাদের রোডম্যাপ কি, তাদের পরিকল্পনা কি, এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে বারবার এই নিয়ে চিল্লাতে হচ্ছে। এখন এর প্রেক্ষিতে উপদেষ্টারা বলছেন যে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাচ্ছে, রোডম্যাপ চাচ্ছে, এর মাধ্যমে তারা আমাদেরকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে বা তারা আমাদেরকে ব্যর্থ করতে চায়। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, দলগুলো যদি এই সরকারকে সহযোগিতা না করে তাহলে এই সরকার আগামী 7 দিনও ক্ষমতায় থাকতে পারবে না। এখন বলতে পারে যে অনেকে সরকারকে আনলিমিটেড চায়, সেই অনেকে কারা? অনেকেই রাজনৈতিক দলগুলো যদি নেমে যায়, সেই অনেকে কি রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আন্দোলনে নামবে? শুধুমাত্র ফেসবুকে কমেন্ট দেখে, ইউটিউবের কমেন্ট দেখে যদি সরকার মনে করে যে আমার অনেক জনপ্রিয়তা গ্রামগঞ্জে, আমি বলবো সরকারকে বলবো যে গ্রামগঞ্জে সেই খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, তারা কিন্তু এই ইউটিউব ফেসবুক তারা কিন্তু বোঝে না। তারা না বুঝে কিন্তু দেখবেন যে ঢাকার বিভিন্ন জায়গায় যারা মোবাইল চালায় না, যারা হয়তো টেলিভিশনের সংবাদ কিছুটা দেখে, তারা কিন্তু আন্দোলনে সম্পৃক্ত ছিল। এখন আমার কথা হলো যে এই সরকার কতটুকু আসলে সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পেরেছে, যেটি আসলে এই জনগণের মূল প্রত্যাশা, যে জনগণ কম মূল্যে খাবার পাবে। কারণ মানুষের ক্ষুধা যখন পেটে থাকে তখন সরকার ভালো কি মন্দ সেটি কিন্তু মানুষ দেখে না। মানুষ কিন্তু ওই ক্ষুধার্ত পেটে রাষ্ট্র সংস্কারের গল্প কিন্তু মানুষ শুনতে চায় না। সেই জায়গা থেকে সরকারকে বলবো অবশ্যই আপনাদের উচিত জনগণের যে চাওয়া পাওয়া সেটি বিবেচনা করা। আমি সর্বশেষ যেটি বলবো, দেখেন আমাদের দেশের বিচার বিভাগটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আমাদের দেশের নির্বাচন কমিশন ধ্বংস হয়ে গেছে, দুদক ধ্বংস হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি মনে করি সরকার যদি এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করার মাধ্যমে বা এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কার করে তারপরে একটি ইলেকশন দেয়, সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে। সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে 53 বছরে রাজনৈতিক দলগুলো কোনো সংস্কার করেনি, কিন্তু এখন যে রাজনৈতিক দলগুলো সংস্কারের কথা বলছে এটিকে কেন তিনি ইতিবাচক হিসেবে দেখছেন না? এজন্য তো রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ দেওয়া উচিত যে এখন নেতারা বলেন, দলগুলো বলেন, তারা এখন সংস্কারের প্রস্তাব দিচ্ছে। এই যে বিএনপি, গণ অধিকার পরিষদ সহ আমরা কিন্তু যারা যুগপৎ আন্দোলন করেছি, হাসিনা পতনের আন্দোলনকে ত্বরান্বিত করেছি, তারা কিন্তু আমরা 31 দফা দিয়েছি। এখানে সালাম ভাই আছেন, এই দফা শুধুমাত্র কিন্তু বিএনপির দফা না, এই দফা আমাদের সবার দফা। এখন যদি এই সরকার এই দফার প্রতি সম্মান শ্রদ্ধা না দেখায়, তিনি যদি বলেন যে এখন ইলেকশন হলে আবারও হাসিনা ফিরে আসবে, আবারও আওয়ামী লীগ ফিরে আসবে, আবারও স্বৈরাচার ফিরে আসবে, আমি মনে করি সরকার আসলে রাষ্ট্র সংস্কারের বাহানা করে আরেকটি নতুন রাজনৈতিক দল গঠিত হোক এবং তারা আবার ক্ষমতায় আসুক। এটি মনে হয় সরকারের অনেক উপদেষ্টার চাওয়া পাওয়া। আমার উপদেষ্টাদের বক্তব্য শুনলে আমার কাছে এটিই মনে হয়। দেখেন এখন এই যে নাগরিক কমিটির একজন ভাই এখানে আছেন, এখন নাগরিক কমিটি আজকে সকালে বলছে আমরা ব্যালট বিপ্লবের মাধ্যমে 300 আসনে প্রার্থী দিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই। এই বক্তব্য আমি দেখেছি, এই বক্তব্য তারা দিয়েছে, 300 আসনের বক্তব্য এসেছে, ব্যালট বিপ্লবের বক্তব্য এসেছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের বক্তব্য এসেছে, সব এসেছে। আবার তারা আজকে সকাল থেকে দেখলাম যে জাতীয় নাগরিক কমিটি এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে না, এটি কোনো রাজনৈতিক দল হবে না, এটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। জি, বিষয়গুলো দিয়ে বিস্তারিত পরে আবার আলোচনা করবো। জি, ধন্যবাদ আপনার কাছে, পরে আমি আবার আসবো।